এখন পাচ্ছে সাউন্ড? হ্যাঁ। সালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 এর শিক্ষার্থীরা, বাংলা প্রথম পত্র ক্লাস নিয়ে আব্দুল্লাহ হাজির হয়ে গেলাম। আজকে আমরা পড়াবো নেকলেস। আমি আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ঢাকায় হঠাৎ করে অনেক বৃষ্টি পড়ে, আবার ঠাস করে বৃষ্টি থেমে যায়। যেমন গতকালকে আমি যখন শিক্ষক থেকে রওনা দিয়েছি, গতকালকে আমার অনেক রাতে ক্লাস শেষ হয়েছিল। শেষ ক্লাসটা আমার ছিল রাত 10:30 পর্যন্ত। তো আমি সিএনজি দিয়ে যাচ্ছি, আমার বাসা এখান থেকে অনেক দূরে। তো আমি জাস্ট বাসার নামলাম, আমি সিএনজি ওয়ালার সাথে ভাড়া মিটমাট করে আমি উপরে উঠলাম। ৪ তলায় আমি থাকি। অঝোরে বৃষ্টি, এবং আমি থাকি হচ্ছে খিলগাঁওয়ের গোরানে। তো এত বৃষ্টি এবং এত বিদ্যুৎ চমকাতে আমি এত সাউন্ড শুনিনি এর আগে। তো মনে হচ্ছে যে খুব কাছাকাছি কোথাও বজ্রপাত হয়েছে, এবং অনেকগুলো বজ্রপাত হয়েছে। তো ঢাকায় একটু আগে এরকম অনেক বৃষ্টি, আবার এখন কোনো বৃষ্টি নাই। তো এগুলোই চলছে আরকি। আচ্ছা, আমাকে সবাই সালাম দিচ্ছে। আমি একযোগে সবাইকে বলে দিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে জিজ্ঞেস করছে অনেকে, "কেমন আছো?" কেমন আছি আমি? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। সিক্তা শিলা বলছে যে ঠাকুরগাঁও দিনাজপুরে প্রচন্ড রকম গরম। আচ্ছা, আচ্ছা শিলা, গাইবান্ধায় প্রচুর গরম। উত্তরবঙ্গে অনেক গরম পড়ে। আমি উত্তরবঙ্গে অনেক যাই। সো উত্তরবঙ্গ নিয়ে আমার ভালো অভিজ্ঞতা আছে। আমার নিজের এমনিতে আমি ঘোরাঘুরি বেশ পছন্দ করি। তো আমি আগামী মাসে আমার ইচ্ছা আছে নওগাঁ যাবার। এই মাসে গিয়েছিলাম, এই মাসে চট্টগ্রাম গিয়েছিলাম। আমি, তোমাদের শাহেদীন ভাই, তারপরে রায়হান, আমাদের এই যে বিজিএস পড়ায় যে, তো আমরা সবাই একসাথে গিয়েছিলাম চট্টগ্রামে। আগামী মাসে ইনশাআল্লাহ ইচ্ছা আছে নওগাঁ যাওয়ার। নওগাঁ আমি কখনো যাই নাই। নওগাঁর সাথে যাওয়ার ইচ্ছা আছে। তাহলে আর কথা না বাড়াই, চলে যাই আমাদের আজকের ক্লাসে। ক্লাস শুরুর সময় আমি একটা কথা বলে দেই যে, সবাই খাতা কলম নিয়ে বসবা এবং ক্লাসটা পূর্ণ মনোযোগ দিয়ে, যেভাবে তুমি একটা অফলাইন ক্লাস করো, কোনো কোচিং এ, স্যারের বাসায়, কলেজে, যেভাবেই হোক না কেন, সেটার মতো করে করবা। চোখে মুখে পানি দিয়ে ক্লাস করতে বসবা। যদি ঘুম লাগে, এরপরে যদি ঘুম চলে আসে, দাঁড়িয়ে যাবা, কিন্তু ঘুমিয়ে ক্লাস করবা না। ঠিক আছে? নওগাঁতে ইয়াসির আরাফাত বলছে বৃষ্টি আর বৃষ্টি। রংপুরে হালকা বৃষ্টি হচ্ছে। অন্তর কুমার বলছে রংপুরে আমি এরপরে গেলে আবার জানাবো। আমি রংপুরে মাঝে মধ্যেই যাই। রংপুরে গেলে আমি থাকি হচ্ছে মুলাটোলের খুব কাছাকাছি থাকি। আমি মূলত থাকি কামারপাড়ার ওইদিকে থাকি রংপুরে গেলে। এনিওয়ে, আর কথা বাড়াচ্ছি না, চ্যাটটা পজ করে দিচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। পড়াবো নেকলেস। অনেকেই হয়তোবা ক্লাসে আজকে, সরি, ফুল নাই। তো অনেকেই হয়তোবা ক্লাসে আজকে আমাকে জানি না প্রথম দেখতে পাচ্ছ কিনা। পরিচয়টা যদি একটু ছোট্ট করে দিয়ে নেই। অতি সাধারণ এক মানুষ আমি। আব্দুল্লাহ আল মেহেদী আমার নাম। শিক্ষতে বাংলা পড়ানোর সঙ্গে রয়েছি। এমনিতে বাংলা পড়াচ্ছি আজ ১২ বছরেরও বেশি সময় ধরে। হয়ে যাবে ১৩ লক্ষের বেশি শিক্ষার্থী পড়িয়ে ফেলেছি এত বছরে। তো এর আগে রেডিও টেলিভিশন হোস্টিং এর সঙ্গে, উপস্থাপনার সঙ্গেও ছিলাম। আমরা আজকে যে গল্পটা পড়বো, নেকলেস, মূলত এটা আসলে একটা অনূদিত গল্প। এটা আসলে অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু। মূল গল্পটা গিদা মোপাসার একটা গল্প। গিদা মোপাসা জন্মেছিলেন ১৮৫০ সালে, মৃত্যুবরণ করেন ১৮৯৩ সালে। তো তিনি ছিলেন মূলত একজন ফরাসি লেখক। ফ্রান্সের নরমান্ডি শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার পুরো নামটা এখানে আমরা দেখতে পাচ্ছি, হেনরি রেনরি অ্যালবার্ট গাই দে মেপাসাতা মোপাসা। কি উদ্ভট একটা নাম আমাদের কাছে দেখে মনে হয়, আবার আমাদের নামও তাদের কাছে অনেক উদ্ভট মনে হয়। আমি শ্রীলঙ্কায় যখন গেলাম, মাঝে গিয়ে প্রায় ২ সপ্তাহের মতো শ্রীলঙ্কায় ছিলাম। তো এই রমজানের আগ দিয়েছিলাম। তো তখন এরকম আমি দেখেছি ওখানে আমাদের বেশ অন্যান্য দেশের ফ্রেন্ড হয়েছে। তো স্প্যানিশ কিছু ফ্রেন্ড, তো ওরা হচ্ছে আমাদের নাম শুনে অবাক হয়ে যায়। আমার নাম আব্দুল্লাহ আল মেহেদী, অবাক হয়, আরে এটা আবার কি ধরনের একটা নাম। আবার ওদের নামগুলো শুনলে আমরা একটা অবাক হই যে এটা কিরকম নাম। তো ওর পিতার নাম ছিল গুস্তাভ দে মোপাসা, মায়ের নাম লরালি পয়টিভিন। আচ্ছা, আমি খুব একটা সময় নষ্ট করব না। লেখক পরিচিতি পড়িয়ে আমি সরাসরি গল্পে চলে যাব। লেখক পরিচিতি তুমি নিজে পড়লেও পারো। সরি, আমি ভুলে বলে ফেলেছিলাম, বুদ্ধদেব বসু এটা অনুবাদ করেছেন পূর্ণেন্দু দস্তিদার। পূর্ণেন্দু দস্তিদার ১৯০৯ সালে জন্মে ১৯৭১ সালে মৃত্যুবরণ করেন। তিনি জন্মেছেন আমাদের বাংলাদেশের চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে। তার পিতা চন্দ্রকুমার দস্তিদার, মাতা কুমুদ্দিনী দস্তিদার। পেশাগত জীবনে তিনি ছিলেন আইনজীবী। বোঝাই যাচ্ছে যথেষ্ট জাদ্রের লোক। যেই সময় মানুষ লেখাপড়াও করতো না, ওই সময়ের একজন লয়ার। এখনকার দিনেও যারা আইন পেশায় থাকে, এটা তো একটা মহান পেশা, এটা অনেক বড় পেশা। যদিও বা আলাদা করে আসলে মহান পেশা বলতে কোনো কিছু নাই। এগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে গাঁজাখুরি কথাবার্তা। যে আমি ডাক্তার হতে চাই মানব সেবা করার জন্য, বা দেশ সেবা করতে চাই, আমি আর্মি অফিসার হতে চাই, পুলিশ অফিসার হতে চাই। এগুলো সব ফালতু কথা। মানে প্রত্যেকটা পেশাই তার নিজের জায়গাতে মহৎ। যেই লোকটা মেথর, সে যদি ড্রেইন পরিষ্কার না করে, তাহলে মানে তুমি তুমি দেইখো, যদি এরকম সে ১-২ সপ্তাহ ড্রেইন পরিষ্কার না করে, তারপরে তুমিই দেইখো যে
জীবন কেমন হয়ে যায়। তো প্রত্যেকটা পেশাই সেই পেশার জায়গাতে মহৎ। তিনি ছিলেন একাধারে লেখক এবং রাজনীতিবিদ, সমাজ ভাবুক লেখক হিসেবেও তার খ্যাতি ছিল। আরেকজনের কথা চলে আসছে, মাস্টারদা সূর্য সেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যাদের কথা প্রথম দিকে আসে তার মধ্যে একজন। তার নেতৃত্বে পরিচালিত চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশ নেওয়ায় তিনি জেল খেটেছিলেন, মানে কারাবরণ করেন। ১৯৭১ খ্রিস্টাব্দের ৯ মে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। ওই মুক্তিযুদ্ধকালীনই তিনি মৃত্যুবরণ করেন। এখন তো ভারতের সাথে আমাদের খুবই খারাপ সম্পর্ক। তো এখন তো আসলে ভারতে যাবার কোনো প্রশ্নই আসে না, কোনো উপায়ও নাই ভারতে যাবার। আমি ২০১৮ সালে ১ম যখন ভারতে গিয়েছিলাম বেনাপোল বন্দর দিয়ে, মানে বেনাপোল স্থলবন্দর যশোরের, সেটা দিয়ে যখন আমি গিয়েছিলাম ভারতে, তখন আমি ১ম যশোর রোডটা দেখি। এটা সত্যিই হৃদয় বিদারক। মানুষ এত বড় একটা রাস্তা কিভাবে যে আসলে আ মানে পাড়ি দিয়ে গিয়েছে। আমরা যখন গত ৭-৮ বছর আগে রোহিঙ্গাদের দেখে যেমন আমরা মানে অবাক হতাম বা আমাদের বুকটা ফেটে যেত যে কিভাবে এত বয়স্ক মানুষগুলো এত কষ্ট করে আসছে আমাদের এখানে। এর চেয়েও আরো অনেক, অনেক কষ্ট নিয়ে কিন্তু আমাদের এখান থেকে মানুষ ওই যশোর রোড ধরে গিয়েছিল। তো যশোর রোড নিয়ে একটা খুব সুন্দর কবিতা আছে অ্যালেন গিন্সবার্গের, 'সেপ্টেম্বর অন জেসর রোড', মানে 'সেপ্টেম্বর অন যশোর রোড'। আবার এটা নিয়ে মৌসুমী ভৌমিকের একটা গানও আছে খুব সুন্দর। তোমরা সময় করে এটা একটু সার্চ করে দেখতে পারো YouTube এ। মৌসুমী ভৌমিকের 'যশোর রোড' লিখে সার্চ দিলেই পেয়ে যাবা। উনি হচ্ছেন ওই অ্যালেন জিন্সবার্গ ওর গিন্সবার্গ, উনার উচ্চারণটা আমি জানি না, মূল কবি যিনি। তো অ্যালেন গিন্সবার্গের এই কবিতাটাকে উনি হচ্ছেন বঙ্গানুবাদ করেছেন খুবই সুন্দর করে। পরে ওইটাকে তিনি আবার গানে রূপান্তরিত করেছেন। এবং এত সুন্দর, এত মর্মস্পর্শী। এই আরকি। চলো, হ্যাঁ, আমরা এখানে তার সাহিত্য সাধনার মধ্যে তার প্রকাশিত গ্রন্থগুলো কি, কি রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। এছাড়াও তার অনুবাদ গ্রন্থ আমরা দেখতে পাচ্ছি। সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী। নিয়তির ভুলেই যেন এক কেরানি পরিবারে তার জন্ম হয়েছে। তার ছিল না কোনো আনন্দ, কোনো আশা, পরিচিত হবার, প্রশংসা পাওয়ার, প্রেম লাভ করার এবং কোনো ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় তার ছিল না। তাই শিক্ষা পরিষদ আপিসের, আচ্ছা আপিস, এটা আসলে এখন আমরা ব্যবহার করি না। এটা মূলত দেখা যায় কলকাতার লেখকরা আপিস শব্দটা বেশি ব্যবহার করে থাকেন। আমাদের এখানে আপিস শব্দটা নেই। আমাদের যারা বাঙালি লেখক পুরনো আছেন তাদের মধ্যে এটা ব্যবহার করার একটা প্রচলন ছিল। এটা দিয়ে অফিস বোঝায়। তো সেই অফিসের সামান্য এক কেরানির সঙ্গে বিবাহ সে স্বীকার করে নিয়েছিল। আমরা একজন তরুণীকে নিয়ে কথা বলছি যিনি প্রচন্ড রকম সুন্দরী। কিন্তু আ নিয়তির কারণে জন্মেছেন একটা দরিদ্র পরিবারে। তাই জীবন নিয়ে অনেক উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চাভিলাষী হবার মতো তার কোনো সুযোগ নাই। নিজেকে সজ্জিত করার, মানে সাজগোজ করার অক্ষমতার জন্য সে সাধারণভাবেই থাকত। কিন্তু তার শ্রেণীর অন্যতম হিসেবে সে ছিল অসুখী। আচ্ছা। এবারে আমরা তাকে নিয়ে আরেকটা অন্যতম একটা মানে তার একটা ক্যারেক্টারিস্টিক জানতে পারলাম, সে ছিল অসুখী। তাদের কোনো জাতি বর্ণ নেই। কারণ জন্মের পরে পরিবার থেকেই তারা শ্রী, সৌন্দর্য ও মাধুর্য সম্পর্কে সজাগ হয়ে ওঠে। সহজাত চাতুর্য, প্রকৃতিগত সুরুচি আর বুদ্ধির নমনীয়তাই হলো তাদের আভিজাত্য। যার ফলে অনেক সাধারণ পরিবারের মেয়েকেও বিশিষ্ট মহিলার সমকক্ষ করে তোলে। সর্বদা তার মনে দুঃখ। তার ধারণা যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে সেগুলির জন্যই তার জন্ম হয়েছে। তার বাসকক্ষের দারিদ্র্য, হতশ্রী দেওয়াল, জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যথিত হতো। তার মতো অবস্থার অন্য কোনো মেয়ে এসব জিনিস যদিও লক্ষ্য করত না, সে এতে দুঃখিত ও ক্রুদ্ধ হতো। আচ্ছা, মানে কি সে করছে? আমরা দেখছি এটা যে সে হচ্ছে যে সে ভাবতো যে আসলে মানে তার কাছে যেগুলো নাই, ওগুলোর জন্যই তার জন্ম হয়েছে। মানে সে তো গরিব, তার কাছে তো অনেক দামি, দামি জিনিস নাই। কিন্তু ভাবতো ওগুলোর জন্যই সে জন্ম হয়েছে। মানে সে দিন শেষে শকরগুজার বা গ্রেটফুল কোনো মানুষ ছিল না। এবং খারাপ, খারাপ জিনিসগুলার জন্য তার অনেক খারাপ লাগতো। খারাপ জিনিস বলাটা ভুল। মানে তার দরিদ্র জীবনের অনুষঙ্গগুলোর জন্য। যেমন জীর্ণ চেয়ার, হতশ্রী, মানে দেওয়ালটা দেখতে ভালো লাগছে না, এমন আরকি। তার মতো অবস্থার অন্য কোনো মেয়ে এসব জিনিস যদিও লক্ষ্য করত না, সে এতে দুঃখিত ও ক্রুদ্ধ হতো। অন্যরা হয়তোবা এটা নিয়ে অতটা চিন্তিত ছিল না যে এটাই আমাদের জীবন। মেনে নিতে হবে বাস্তবতা। কিন্তু সে এগুলো নিয়ে অনেক চিন্তিত ছিল। যে খর্বকায় ব্রেটন এই সাধারণ ঘরটি তৈরি করেছিল, তাকে দেখলেই তার মনে বেদনা ভরা দুঃখ আর বেপরোয়া সব স্বপ্ন জেগে উঠত। আচ্ছা, আ আমরা দেখতে পাচ্ছি, হুম, হ্যাঁ,
যে খর্বকায়, খর্বকায় মানে হচ্ছে খাটো। ব্রেটন এই সাধারণ ঘরটি তৈরি করেছিল, তাকে দেখলেই তার মনে বেদনা ভরা দুঃখ আর বেপরোয়া সব স্বপ্ন জেগে উঠত। সে ভাবত তার থাকবে প্রাচ্য চিত্র শোভিত উচ্চ ব্রোঞ্জের আলোকমণ্ডিত পার্শ্বকক্ষ। প্রাচ্য চিত্র শোভিত, এটা মানে কি? প্রাচ্য মানে হচ্ছে, প্রাচ্য মানে কি এমনিতে? প্রাচ্য মানে হচ্ছে আমাদের যে অংশটা, অর্থাৎ এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই সাইডটাকে হচ্ছে আমরা পৃথিবীতে বলা হয় প্রাচ্য। আর প্রতীচ্য কি? প্রতীচ্য হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপ আমেরিকাকে বলা হয় প্রতীচ্য। তো প্রাচ্যচিত্র শোভিত মানে মোট কথা খুব সুন্দর, মানে ছবি টবি আঁকা, উচ্চ ব্রোঞ্জের, খুব ব্রোঞ্জের আলোকমণ্ডিত পার্শ্বকক্ষ, তার রুম থাকবে এমন। আর থাকবে দুজন বেশ মোটাসোটা ভৃত্য চাকর থাকবে। তারা খাটো পায়জামা পরে যেই বড় আরাম কেদারা দুটি গরম করার যন্ত্র থেকে বিক্ষিপ্ত ভারী হওয়ায় নিদ্রালু হয়ে উঠেছে, তাতে শুয়ে ঘুমিয়ে থাকবে। এখানে আসলে কিছুটা জিনিসপত্র আমাদের একটু কল্পনা করে নিতে হবে। কারণ ওই সময়ে এমন অনেক কিছুর বর্ণনা তিনি করেছেন, মোপাসা, এখন তো আর সেগুলো নাই। তো আরামকেদারা মানে হচ্ছে ইজি চেয়ার টাইপ, গরম করার যন্ত্র থেকে খুব সুন্দর ভারী হাওয়ায় নিদ্রালু, মানে একটা ঘুম ঘুম হয়ে উঠেছে, সেটাতে শুয়ে তারা ঘুমিয়ে থাকবে। সে কামনা করে একটি বৈঠকখানা, পুরনো রেশমি পর্দা সেখানে ঝুলবে, থাকবে তাতে বিভিন্ন চমৎকার আসবাব, যার উপর শোভা পাবে অমূল্য সব প্রাচীন কৌতূহলোদ্দীপক সামগ্রী। যেসব পরিচিত ও আকাঙ্ক্ষিত পুরুষ সব মেয়েদের কাম্য, সেসব অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে বিকাল ৫টায় গল্পগুজব করবার জন্য ছোট সুরভিত একটা কক্ষ সেখানে থাকবে। কাছের ফ্রেন্ডদের সাথে এরকম একটা জায়গাতে হচ্ছে তোমার গল্পগুজব করবে, এবং খুব খুব সুন্দর, যে সুন্দর স্মেল, খুব দেখতে সুন্দর, এরকম একটা রুম ওখানে থাকবে। ৩ দিন ধরে ব্যবহৃত একখানা টেবিল ক্লথ ঢাকা গোল একটি টেবিলে তার স্বামীর বিপরীত দিকে সে যখন সান্ধ্যভোজে বসে এবং খুশির আমেজে তার স্বামী বড় সুরুয়ার পাত্রটির ঢাকনা তুলতে তুলতে, সুরুয়া বলতে হচ্ছে স্যুপ, তুলতে বলে, ওহ কি ভালো মানুষ, এর চেয়ে ভালো কিছু আমি চাই না। তখন তার মনে পড়বে আড়ম্বরপূর্ণ সান্ধ্যভোজের কথা, উজ্জ্বল রৌপ্য পাত্রাদি, মায়াময় বনভূমির মধ্যে প্রাচীন বিশিষ্ট ব্যক্তি ও বিরল পাখির চিত্র শোভিত কারুকার্যপূর্ণ পর্দা দিয়ে ঢাকা দেওয়ালের কামনা। আচ্ছা, কি বোঝাচ্ছে এটা দিয়ে? এটা দিয়ে বোঝাচ্ছে যে যখন তার হাসবেন্ড তাদের নরমাল যেই জীবনযাত্রা রয়েছে সেখানটাতে একটা শোকরগুজার হয় বা কিছু নিয়ে একটা মানে শুকরিয়া প্রকাশ করে, ওই মুহূর্তেই তার মনে চলে আসে, না আমার জীবনে তো এইটা নাই ওইটা নাই, এগুলো ভেবে আলটিমেটলি সে নিজের ভেতরে একটা হাহুতাশের মধ্যে ভুগে। দেখো, আমার জীবনে একটা বইয়ের কথা আমি উল্লেখ করি, এই বইটা আমার জীবনে অনেক প্রভাব ফেলেছে। সেটা হলো এখার্ট টোলের একটা বই আছে, বইটার নাম হলো দ্য পাওয়ার অফ নাও। অতীত এটা কিন্তু চলে গেছে, তুমি কোনো চেষ্টা করে অতীতে ফিরে যেতে পারবা না। ভবিষ্যৎ কোনো নিশ্চয়তা নেই, কারণ তুমি তো জানো না তুমি বাঁচবা কিনা। তোমার হাতে শুধু একটা বিষয় আছে যেটা তোমার কন্ট্রোলে, এটা হলো বর্তমান। আর কোনো কিছুই তোমার নিয়ন্ত্রণে নাই। তো মানুষ করে কি, সে বেশিরভাগ সময় হয় অতীতে ভালো কি কি হয়েছিল সেটা নিয়ে সে অনেক বেশি চিন্তা করে, অথবা ভবিষ্যতে ভালো কি কি হতে পারে, তার অনেক সুদিন আসবে, এগুলো নিয়ে চিন্তা করে, বা ভবিষ্যতের কি কি খারাপ ঘটতে পারে সেগুলো নিয়েও দুশ্চিন্তা করে। আচ্ছা, তোমাদের মধ্যে কার এমন হয় বলো তো? আমি চারটা রিজুম করে দিচ্ছি। যে বর্তমানের চেয়ে তোমার মাঝে মধ্যে মনে হয় যে অতীত আর ভবিষ্যতেই বোধহয় তুমি বেশি বাস করো। আমি এটা অনেক দেখি আজকালকার শিক্ষার্থীদের মধ্যে। তোমরা আমার সাথে ফ্র্যাঙ্কলি বলতে পারো, তোমার মেসেজটা শুধু আমিই দেখছি, অন্য কেউ দেখছে না। একটু লিখো তো। আচ্ছা, খুশি বলছে আমার, আচ্ছা, মুন্না, ঠিক আছে। আচ্ছা, অনেকেই হয়, অনেকেরই হয়। ঠিক আছে, যারা অতীতেই থাকে। ঢাবির প্রিপারেশন নিবো বাংলার জন্য, এখন থেকে কোন বইটা পড়বো? আগে যেটা পড়াচ্ছি এটা পড়ো, তাইলেই হবে। আর অ্যাডমিশন টাইমে শিখর একটা বই আছে বাংলার, ওটা বেশ ভালো, ওটা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, হয়, হয়, তাই তো? তার মানে তুমি অতীতে বা ভবিষ্যতে বেশি থাকো। সাবিলা নূর এটা হচ্ছে একজন ব্যক্তির নাম। অতীত বা ভবিষ্যতেই তাহলে সময় কাটে, তাই তো? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হুম, ঠিক আছে। আমার আম্মুদেরও হয়, এটা আসলে সব মানুষেরই হয়। আমি একটু চ্যাটটা পজ করে দিচ্ছি, তোমরা এখন এটা নিয়ে একটু শোনো, আমি একটা কথা বলি। আমাদের হিউম্যান মাইন্ড বড় অদ্ভুত একটা জায়গা। এটার মাঝে তুমি যা ইনপুট দিবা এটা তাই হবে, একদম তাই হবে। আমার আজ থেকে ৭-৮ বছর আগের একটা স্টোরি মনে পড়ে। ৭ বছর আগের হবে, ৭-৮ বছরও হতে পারে। আমি তখন যেই কর্মক্ষেত্রে ছিলাম, যেখানে কাজ করতাম, মানে চাকরি করতাম আরকি। তো আমরা গিয়েছিলাম
মুন্সিগঞ্জের গজারিয়ার ওইদিকে একটা মানে এটা ঘুরতেই গিয়েছিলাম আর কি। ওখানে একজনের বাসা ছিল, আমাদের এক কলিগের বাসা। এখানকার একটা অজপাড়া গাঁয়ের স্কুলে আমরা যাই এবং ওখানকার শিক্ষার্থীদের জিজ্ঞাসা করি তারা বড় হয়ে কি হতে চায়। আশ্চর্যজনকভাবে যেই উত্তরটা সবচেয়ে এগিয়ে থাকা উত্তর সেটা হচ্ছে তারা ট্যাক্সি ড্রাইভার হতে চায়। আমাদের কাছে স্বভাবতই একটু অবাক হবার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অবশ্যই ট্যাক্সি ড্রাইভারকে আমরা সম্মান করি এবং এটা অবশ্যই এটা একটা হালাল পেশা। কিন্তু শিক্ষার্থীরা তো আরো অনেক বড় বড় কিছু হইতে চায় জীবনে। পাইলট হতে চায়, কেউ বা বিজ্ঞানী হতে চায়, কেউ বা অনেক বড় ব্যবসায়ী হতে চায়, কেউ বা বিজনেসম্যান হতে চায়। মানে বা ব্যবসায়ী বিজনেসম্যান একই জিনিস। কেউ বিসিএস ক্যাডার হতে চায়, আর্মি অফিসার, পাইলট, নেভি অফিসার, এয়ারফোর্স অফিসার, অনেক কিছু হতে চায়। তো পরবর্তীতে আমরা তাদের স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এখানে আসলে তাদের মাঝে এটার কারণ কি? এটার কারণ ছিল একটাই। এটার কারণটা ছিল যে ওখানে এর চেয়ে ভালো কোনো পোস্টে আজ পর্যন্ত কেউ যায়নি। তাই শিক্ষার্থীদের চিন্তাটা অতটুকু পর্যন্তই গিয়েছে। মানে আমাদের ব্রেইন আল্টিমেটলি ইনপুটটা পায়। এটাই কিন্তু মেইন। মেইন তোমার সামর্থ্যটা না। হতে পারে তোমার মনে হতে পারে যে না তাহলে ওরা কি কম ট্যালেন্টেড? বিষয়টা ট্যালেন্টের না। বিষয়টা হচ্ছে চিন্তা ভাবনা। তো ব্রেইনকে তুমি যা ইনপুট দিবা ব্রেইন তাই করবে, তাই আউটপুট দিবে। তোমার জীবন ওটাই বাস্তবতায় রূপ নিবে। তুমি যদি বর্তমান বাদ দিয়ে সারাদিন পড়ে থাকো অতীত আর ভবিষ্যতে, তাহলে কোনো লাভ নাই। আমি একজন লেখকের কথা বলি, সময় নিয়ে যে সবচেয়ে সুন্দর লেখা লিখেছে ডক্টর খালিদ আবু সাদি। উনি মিশরীয় একজন লেখক। উনি অসাধারণ কিছু বই লিখেছেন যেগুলোর বঙ্গানুবাদও আছে। তো উনার লেখাগুলো পড়ে দেখতে পারো। ডক্টর খালিদ আবু সাদি, উনি মিশরীয় একজন লেখক। তার কাছে ফ্রক বা জড়োয়া গহনা নেই। নেই বলতে কিছু নেই, অথচ ওইসব বস্তুই তার প্রিয়। তার ধারণা ওইসবের জন্যই তার সৃষ্টি। যে নদীর ওপারে কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সুখ, পরে সর্বসুখ আমার বিশ্বাস। মানে মানুষ এক জীবনে এই জীবনটাতে থেকে মনে হয় ওইটা মনে হয় অনেক সুন্দর, কিন্তু ওইটাতে গেলে তখন মনে হয় যে না এটাই বোধহয় ভালো ছিল। এটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। এবং সেনেকার কথা আমি অনেক সময় বলি ক্লাসে। সেনেকা হচ্ছে একজন রোমান সম্রাট ছিলেন এবং উনি অনেক বিখ্যাত একজন ফিলোসফার ছিলেন। তার যে ফিলোসফিটা ওটার নাম ছিল স্টোইসিজম। তো সেই ফিলোসফিতে রোমান সম্রাট সেনেকা এমন একটা কথা বলেছেন যে কথাটা আজও প্রাসঙ্গিক। আমাদের জীবন আসলে এতই ছোট যে আমরা জীবনে কি করব এটা ভাবতে ভাবতে আমাদের একটা জীবন পার হয়ে যায়। অথচ ওইসব বস্তুই তার প্রিয়। তার ধারণা ওইসবের জন্যই তার সৃষ্টি। সুখী করার, কাম্য হওয়ার, চালাক ও প্রণয়ে যাচিকা হবার কতই না তার ইচ্ছা। প্রণয়ে যাচিকা মানে কি? প্রণয় যাচিকা মানে হচ্ছে সে প্রেমে ফেলবে অন্যদের এমন। তার কনভেন্টের সহপাঠিনী এক ধনী বান্ধবী ছিল। তার সঙ্গে দেখা করতে তার ভালো লাগতো না। কারণ দেখা করে ফিরে এসে তার খুব কষ্ট লাগতো। তার সহপাঠিনী ছিল। ঠিক আছে? এখন অনেকেই প্রশ্ন শুরু করবে কনভেন্টের সহপাঠিনী কি? কনভেন্টের সহপাঠিনী কি? এটা তার ক্লাসমেট ছিল। এটা বুঝিয়েছে। বিরক্তি, দুঃখ, হতাশা ও নৈরাশ্যে সমস্ত দিন ধরে সে কাঁদত। কারণ ওই বান্ধবীটা ছিল বড়লোক। এক সন্ধ্যায় হাতে একটি বড় খাম নিয়ে বেশ উল্লসিত হয়ে তার স্বামী ঘরে ফিরল। সে বলল, এই যে তোমার জন্য এক জিনিস এনেছি। মেয়েটি তাড়াতাড়ি খামটি ছিঁড়ে তার ভিতর থেকে একখানা ছাপানো কার্ড বের করলো। তাতে নিচের কথাগুলো মুদ্রিত ছিল। জনশিক্ষা মন্ত্রী ও মাদাম জর্জ রেমপন্নু আগামী 18ই জানুয়ারি সন্ধ্যায় তাহাদের নিজ বাসগৃহে মসিয়ে ও মাদাম লইসেলের উপস্থিতি কামনা করেন। মসিয়ে মানে হচ্ছে মিস্টার। তার স্বামী যেমন আশা করেছিল তেমনভাবে খুশি হওয়ার পরিবর্তে মেয়েটি বিদ্বেষের ভাব নিয়ে আমন্ত্রণ লিপিখানা টেবিলের উপর নিক্ষেপ করে বিড়বিড় করে বলে, ওখানে নিয়ে তুমি আমায় কি করতে বলো? আচ্ছা, এটা কেন বলেছে? ধরো একটা খুব ভালো জায়গা থেকে একটা ইনভিটেশন এসেছে। এখন তুমি হঠাৎ দেখতে পেলা তোমাকে বাংলাদেশের কোনো একটা 5 স্টার হোটেল থেকে, ফর এক্সাম্পল ধরো তোমাকে সেরাটন থেকে ইনভিটেশন করা হলো বা রেডিসন থেকে ইনভাইট করা হলো। তো এটা কিন্তু খুব ভালো লাগে। যেমন আমার জীবনে আমার কিছু সৌভাগ্য হয়েছে। আমি আমার জীবনে শেরাটনে কখনো আমি যাই নাই। কিন্তু আমি রেডিসনে গিয়েছিলাম একবার। আজ থেকে অনেক বছর আগে। আমি একটা ইনভিটেশন পেয়েছিলাম সেই অনুষ্ঠানটাতে। তারপরে আমি আমার জীবনে লা মেরিডিয়ানে গিয়েছিলাম আ একবার। এটা আমার আমি লা মেরিডিয়ানে একবার, হ্যাঁ, একবার গিয়েছিলাম। আমি ওয়েস্টিন এ এসেছিলাম 5 স্টার হোটেলের মধ্যে। এখানেও আমার একটা দাওয়াত ছিল। তো আমার কাছে খুব ভালো লেগেছে তখন যে ওয়াও! এত সুন্দর একটা জায়গাতে যাবো।
ওয়েস্টার্নে যাবো। ওয়েস্টার্নে আমি ২ বার গিয়েছিলাম আমার জীবনে মনে পড়ল এখন। তো এটাই হয়, এটাই হয় আরকি। কিন্তু লক্ষ্মীটি আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে। তুমি বাইরে কখনো যাও না তাই এই এক সুযোগ। চমৎকার এক সুযোগ। এটা জোগাড় করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। সবাই একখানা চায়। কিন্তু খুব বেছে, বেছে দেওয়া হচ্ছে। কর্মচারীদের বেশি দেওয়া হয়নি। সেখানে তুমি গোটা সরকারি মহলকে দেখতে পাবে। বিরক্তির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মেয়েটি অধীরভাবে বলে উঠল। মানে মেয়েটি বলতে তার স্ত্রী আরকি। ওই ঘটনার মতো একটি ব্যাপার কি পরে আমি যাব বলে তুমি মনে করো? কি জামা সে পরে যাবে? আমরা একটা বিষয় মনে রাখবো, পরিধান করা মানে জামাকাপড় পরা। শুধু ওখানেই বয়বিন্দু র। আর যত পরা আছে সব ডয়বিন্দু র। সব ডয়বিন্দু র। সে ওই সম্পর্কে কিছু ভাবেনি। তাই সে বিব্রতভাবে বলে, "কেন? আমরা থিয়েটারে যাবার সময় তুমি যেই পোশাকটা পরো সেটা পরবে। ওটা আমার কাছে খুব সুন্দর লাগে।" তার স্ত্রীকে ফুঁপিয়ে, ফুঁপিয়ে কাঁদতে দেখে সে আতঙ্কে নির্বাক ও হতবুদ্ধি হয়ে গেল। তার চোখের পাশ থেকে বড়, বড় দুফোঁটা অশ্রু তার গালের উপর গড়িয়ে পড়ল। সে থতমতভাবে বলল, "কি হলো? কি হলো তোমার?" প্রবল চেষ্টায় মেয়েটি নিজের বিরক্তি দমন করে তার সিক্ত গণ্ড মানে হচ্ছে গাল, আর সিক্ত মানে ভেজা। যেহেতু কেঁদেছে তো তার গাল ভেজা গাল মুছে ফেলে শান্ত কণ্ঠে জবাব দেয়, "কিছুই না। শুধু আমার কোনো পোশাক নেই বলে আমি ওই ব্যাপারে যেতে পারব না। তোমার যেকোনো সহকর্মীর স্ত্রীর পোশাক আমার চেয়ে যদি ভালো থাকে কার্ডখানা নিয়ে তাকে দাও।" সে মনে, মনে দুঃখ পায়। তারপর সে জবাব দেয়, "মাতিলদা।" আমরা এতক্ষণে ওর নামটা পেলাম। মাতিলদা। "বেশ তো চলো আলাপ করি আমরা। এমন কোনো পোশাক, অন্য কোনো উপলক্ষেও যা দিয়ে কাজ চলবে, অথচ বেশ সাদাসিধা। তার দাম কত আর হবে?" কয়েক সেকেন্ড মেয়েটি চিন্তা করে দেখে এমন একটি সংখ্যার বিষয় স্থির করল, যা চেয়ে বসলে হিসাবি কেরানির কাছ থেকে সঙ্গে, সঙ্গে এক আতঙ্কিত প্রত্যাখ্যান যেন না আসে। কারণ ওর হাসব্যান্ড তো একটা গরিব মানুষ। হিসাবি একজন কেরানি, অল্প কয় টাকা সে বেতন পায়। তাই এমন একটা সংখ্যাও আবার মাতিলদা বলে নাই যেটা বললে ওর হাসব্যান্ড রীতিমতো সাথে, সাথে ওকে ফিরিয়ে দিবে ভয় পেয়ে। শেষ পর্যন্ত ইতস্তত করে মেয়েটি বলল, আমি ঠিক বলতে পারছি না, তবে আমার মনে হয় ৪০০ ফ্রা হলে তা কেনা যাবে।" ফ্রা কি? ফ্রা হচ্ছে ওখানকার মুদ্রা, মানে আমাদের টাকার মতো। শুনে তার মুখ ম্লান হয়ে গেল। কারণ তার যেসব বন্ধু গত রবিবারে নানতিয়ারের সমভূমিতে ভারত পাখি গিয়ে ভরত পাখি শিকারে গিয়েছিল আগামী গ্রীষ্মে তাদের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছায় একটি বন্দুক কিনবার জন্য ঠিক ততটা অর্থই সে সঞ্চয় করেছিল। মানে ও যাচ্ছিল যে ওর বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাবে একটা পাখি শিকারের জন্য। তা সত্ত্বেও সে জবাব দিল, "বেশ তো, আমি তোমায় ৪০০ টা ফ্রা দেব। কিন্তু বেশ সুন্দর একটা পোশাক কিনে নিও।" বল নাচের দিন যতই এগিয়ে আসতে থাকে, বল নাচ কি বল ডান্স, এটা হচ্ছে এক ধরনের ডান্স এবং এই বল ডান্স রুম এটা আগে বল রুম এটা আগেকার দিনের বাসা-বাড়িতে থাকতো এবং মানে অনেক অভিজাতদের বাড়িতে এবং তুমি এটা YouTube এ সার্চ করলে দেখতে পাবা যে বল ডান্স কিরকম। তো ততই মাদাম লুইসেলকে বিচলিত ও উদ্বিগ্ন মনে হয়। ততই কি হয়? তাকে উদ্বিগ্ন এবং বিচলিত মনে হতে থাকে। অবশ্য তার পোশাক প্রায় তৈরি হয়ে এসেছে। আচ্ছা, মাদাম লুইসেলও ওর নাম, মাতিলদাও ওর নাম। একদিন সন্ধ্যায় তার স্বামী তাকে বলল, "তোমার হয়েছে কি? গত ২-৩ দিন ধরে তোমার কাজকর্ম কেমন যেন অদ্ভুত ঠেকছে।" শুনে মেয়েটি জবাব দেয়, "আমার কোনো মণিমুক্তা, একটি দামি পাথর কিছুই নেই, যা দিয়ে আমি নিজেকে সাজাতে পারি। আমায় দেখলে কেমন গরিব, গরিব মনে হবে। তাই এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো হবে।" আমি বলল, "কিছু সত্যকার ফুল দিয়ে তুমি সাজতে পারো। এই ঋতুতে তাতে বেশ সুরুচিপূর্ণ দেখায়। ১০ ফ্রা দিলে তুমি ২ টি কি ৩ টি অত্যন্ত চমৎকার গোলাপ ফুল পাবে।" মেয়েটি ওই কথায় আশ্বস্ত হল না। সে জবাবে বলল, "না, ধনী মেয়েদের মাঝখানে পোশাকে পরিচ্ছদে ঐরকম খেলো দেখানোর মতো আর বেশি কিছু অপমানজনক নেই।" খেলো মানে হচ্ছে ধরো অনেক নিম্নমানের এটা বোঝাচ্ছে আরকি। তো ধনী মেয়েদের সামনে সে যাবে এরকম পোশাক পরিচ্ছদে এটা আরো একটা হাস্যকর ব্যাপার তার কাছে। তখন তার স্বামী চেঁচিয়ে উঠল, "আচ্ছা, কি বোকা দেখো তো আমরা। যাও তোমার বান্ধবী মাদার ফোর্সটিয়ার এর সঙ্গে দেখা করে তাকে বলো তার জড়োয়া গহনা যেন তোমায় ধার দেয়। এটুকু আদায় করার তো তার সঙ্গে তোমার পরিচয় যথেষ্ট।" সে আনন্দ ধ্বনি করে উঠল। তারপর সে বলল, "সত্যিই তো? এটা আমি ভাবিনি।" পরদিন সে তার বান্ধবীর বাড়িতে গিয়ে তার দুঃখের কাহিনী তাকে বলল। মাদাম ফোর্স্টিয়ার তার কাচের দরজা লাগানো গোপন কক্ষে গিয়ে বড় একটি জড়োয়া গহনার বাক্স বের করে এনে তা খুলে বলল, "ভাই, যা ইচ্ছা এখান থেকে নাও।" সে প্রথমে দেখল কয়েকটি কঙ্কন, তারপর একটি মুক্তার মালা ও মণিমুক্তা খচিত চমৎকার কারুকার্য ভরা একটি সোনার ভিনিসার ক্রুশ।
ক্রুশ কি? এরকম টাইপের যে প্লাস চিহ্নের মতো। যে এটা হচ্ছে ক্রিশ্চিয়ানদের মধ্যে আমরা দেখি এই ক্রুশ পরার একটা চর্চা। কেন? কারণ তাদের বিশ্বাস অনুযায়ী জেসাসকে অর্থাৎ ঈসা আলাইহিসসালামকে ক্রুসিফাইড করা হয়েছিল বা ক্রুশবিদ্ধ করা হয়েছিল। তাদের বিশ্বাস অনুযায়ী, ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী না। এটা হচ্ছে খ্রিস্ট ধর্মের বিশ্বাস অনুযায়ী। তো সেই ক্রুশ আর এই যে অনেকে বলতে পারে যে কয়েকটি কঙ্কন কি, মুক্তার মালা কি, মণিমুক্তা খচিত কারুকার্য ভরা, এগুলো নিয়ে অনেকে প্রশ্ন করো। কঙ্কন কি, মুক্তার মালা কি, এগুলো নিয়ে যদি তোমার কনফিউশন হয় তুমি একটু গুগলে সার্চ করে দেখবা এগুলো দেখতে কেমন। আয়নার সামনে গিয়ে সে জড়োয়া গহনাগুলো পরে পরে দেখে আর ইতস্তত করে, কিন্তু ওগুলি নেওয়ার সিদ্ধান্ত মানে করতে ছেড়েও যেতে পারে না। তারপর সে জিজ্ঞাসা করে, আর কিছু তোমার নেই? কেন? আছে। তোমার যা পছন্দ তুমি তা বেছে নাও। হঠাৎ সে কালো স্যাটিনের একটি বাক্স দেখলো। স্যাটিন স্যাটিন হচ্ছে আসলে এক ধরনের একটু ফ্যাব্রিক এবং এটা খুব পিছলা টাইপ, খুব সুন্দর একটু অভিজাত জামা কাপড়। স্যাটিনের মানে স্যাটিন ফ্যাব্রিক দিয়ে নর্মালি বানানো হয়। অপরূপ একখান হীরার হার। অদম্য কামনায় তার বুক দুরদুর করে। সেটা তুলে নিতে গিয়ে তার হাত কাঁপে। সে তার পোশাকের উপর দিয়ে সেটা গলায় তুলে নেয় এবং সেগুলো দেখে আনন্দে বিহ্বল হয়ে যায়। তারপর উদ্বেগ ভরা ইতস্তত ভাবে সে জিজ্ঞাসা করলো, তুমি তুমি ওইখানে আমায় ধার দেবে? শুধু এটা?" "কেন দেব না? নিশ্চয়ই দেব। কেন দেব না? নিশ্চয়ই দেব।" সে সবেগে তার বান্ধবীর গলা জড়িয়ে ধরে, পরম আবেগে তাকে বুকে চেপে ধরে। তারপর তার সম্পদ নিয়ে সে চলে আসে। বল নাচের দিন এসে গেল। মাদাম লুইসেলের জয় জয়কার। সে ছিল সবচেয়ে সুন্দরী, সুরুচিময়ী, সুদর্শনা, হাস্যময়ী ও আনন্দপূর্ণ। সব পুরুষ তাকে লক্ষ্য করছিল। তার নাম জিজ্ঞাসা করে তার সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করছিল। মন্ত্রিসভার সব সদস্যের তার সঙ্গে ওয়ালস নৃত্য করতে ইচ্ছা হচ্ছিল। ওয়ালস নৃত্য কি? এটা এক ধরনের ডান্স। স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন। আনন্দে মত্ত হয়ে আবেগ ও উৎসাহ নিয়ে সে নৃত্য করছিল। তার রূপের বিজয় গর্বে, সাফল্যের গৌরবে সে আর কিছুই ভাবে না। এক আনন্দের মেঘের ওপর দিয়ে যেন ভেসে আসছিল এইসব আহুতি ও মুগ্ধতা আর জাগ্রত সব কামনা। আচ্ছা, এইসব আহুতি ও মুগ্ধতা আর জাগ্রত সব কামনা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে এই যত মানে ভালো, ভালো বলছে ওকে সবাই, বা এই এত আনন্দ ঘন একটা বিষয়, এটাকে আসলে প্রকাশ করছে এই বাক্যটির মধ্য দিয়ে। যেকোনো মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় কত মধুর। মানে আমরা নিজেরাই যদি একটা ভালো ড্রেস আপ করে যাই, আমাদের তো ভালো লাগে বিষয়টা। তো এই একই বিষয়টা তার ক্ষেত্রেও কাজ করছে। ভোর ৪টার দিকে সে বাড়ি ফিরে গেল। অন্য সেই ৩ জন ভদ্রলোকের স্ত্রী খুব বেশি ফুর্তিতে মত্ত ছিল। তাদের সঙ্গে তার স্বামী ছোট একটি বিশ্রাম কক্ষে মধ্যরাত্রি পর্যন্ত আধঘুমে বসেছিল। বাড়ি ফিরবার পথে গায়ে জড়াবার জন্য তারা যে আটপৌরে সাধারণ চাদর নিয়ে এসেছিল, কারণ রাতে শীত, সে তার কাঁধের ওপর সেটি ছড়িয়ে দেয়। বল নাচের পোশাকে অপরূপ সৌন্দর্যের সঙ্গে ওইটির দারিদ্র্য সুপরিস্ফুট হয়ে উঠছিল। মানে বোঝা যাচ্ছিল যে একটা দামি ড্রেসের উপরে একটা খুবই কম দামি জিনিস পরে আছে। মেয়েটি তা অনুভব করতে পারে। তাই অন্য যেসব ধনী মেয়ে দামি পশমি চাদর দিয়ে গা ঢেকেছিল, তাদের চোখে না পড়বার জন্য সে তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগলো। লুইসেল তাকে টেনে ধরে বলল, থামো, তোমার ঠান্ডা লেগে যাবে ওখানে। আমি একখানা গাড়ি ডেকে আনি। কিন্তু মেয়েটি কোনো কথায় কান না দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতে থাকে। রাস্তায় যখন তারা পৌঁছে গেল, সেখানে কোনো গাড়ি পাওয়া গেল না। তারা গাড়ির খোঁজ করতে করতে দূরে কোনো একখানাকে দেখে তার গাড়োয়ানকে মানে ড্রাইভারকে ডাকতে থাকে। হতাশ হয়ে কাঁপতে কাঁপতে তারা সিন নদীর দিকে হাঁটতে থাকে। শেষ পর্যন্ত যে পুরাতন একখানা তারা পায় গাড়ি, তা হলো সেই নিশাচর ২ যাত্রীর গাড়ি, যা প্যারিসে সন্ধ্যার পর লোকের চোখে পড়ে। তার একখানা যেই দিনে এইগুলি নিজের দুর্দশা দেখতে আ চোখে পড়ে তার একখানা। যেই দিনে এইগুলি নিজের দুর্দশা দেখাতে লজ্জা পায়। মানে এগুলো আসলে এখন চলে না এরকম গাড়ি। যাই হোক চোখে পড়েছে। ওইখানে ওইখানেই তাদের মার্টার স্ট্রিটে ঘরের দরজা পর্যন্ত নিয়ে গেল ওই গাড়ি আরকি। তারা ক্লান্তভাবে তাদের কক্ষে গেল। মেয়েটির সব কাজ শেষ, কিন্তু স্বামীর ব্যাপারে তার মনে পড়ল যে ১০টায় তাকে আপিসে পৌঁছতে হবে। নিজেকে গৌরবমণ্ডিত রূপে শেষ একবার দেখার জন্য সে আয়নার সামনে গিয়ে তার গলার চাদরখানা খোলে। হঠাৎ সে আর্তনাদ করে উঠল। তার হারখানা গলায় জড়ানো নেই। তার স্বামীর পোশাক তখন অর্ধেক মাত্র খোলা হয়েছে। সে জিজ্ঞাসা করল, "কি হয়েছে?" উত্তেজিতভাবে মেয়েটি তার দিকে ফিরে বলল, "আমার আমার কাছে মাদাম ফোর্স্টিয়ারের হারখানা নেই।" আতঙ্কিতভাবে সে উঠে দাঁড়ালো। "কি বললে? তা কি করে হবে? এটা সম্ভব নয়।" পোশাকের ও বহির্বাসের ভাঁজের মধ্যে, মানে বাইরের জামার ভাঁজের মধ্যে, পকেটে, সব জায়গায় তারা খোঁজ করে, কিন্তু সেটা পাওয়া গেল না। স্বামী জিজ্ঞাসা করল, "ওই বাড়ি থেকে চলে আসবার সময় তা যে তোমার গলায় ছিল, তোমার ঠিক মনে আছে?" "হ্যাঁ।"
আমরা যখন বিশ্রাম কক্ষ দিয়ে বেরিয়ে আসছিলাম তখনও তা ছিল। আমার খেয়াল আছে। কিন্তু তুমি যদি এটা রাস্তায় হারাতে, ওটা পড়বার শব্দ আমাদের শোনা উচিত ছিল। গাড়ির মধ্যেই নিশ্চয়ই পড়েছে মনে হয়। হ্যাঁ, সম্ভবত তাই। তুমি গাড়ির নম্বরটি টুকে নিয়েছিলে? না। আর তুমি কি তা লক্ষ্য করেছিলে? না। হতাশভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। শেষ পর্যন্ত লুইসেল আবার পোশাক পরে নিল। সে বলল, "আমি যাচ্ছি। দেখি যতটা রাস্তা আমরা হেঁটেছিলাম সেখানে খুঁজে পাওয়া যায় কিনা।" তারপর সে গেল। মেয়েটি তার সান্ধ্য গাউন পরেই রয়ে গেল। বিছানায় শুতে যাবার শক্তি তার নেই। কোনো উচ্চাশা মানে উচ্চ আশা বা অনেক আর কিছু চিন্তা ভাবনা করারও তার পাচ্ছে না। কারণ ওটা হারায় ফেলছে। বা ভাবনা ছাড়াই সে একখানা চেয়ারে গা এলিয়ে পড়ে রইল। সকাল ৭টার দিকে তার স্বামী ফিরে এলো। কিছুই সে খুঁজে পায়নি। সে পুলিশের কাছেও গাড়ির আপিসে গিয়েছিল এবং পুরস্কার ঘোষণা করে একটা বিজ্ঞাপনও দিয়ে এসেছে। সে যথাসাধ্য করে এসেছে বলে তাদের মনে কিছুটা আশা হলো। ওই ভয়ানক বিপর্যয়ে মেয়েটি সারাদিন এক বিভ্রান্ত অবস্থায় কাটালো। সন্ধ্যাবেলা যখন লুইসেল ফিরে এলো, তখন তার মুখে যন্ত্রণার মলিন ছাপ। কিছুই সে খুঁজে পায়নি। সে বলল, "তোমার বান্ধবীকে লিখে দিতে হবে যে হারখানার আংটা তুমি ভেঙে ফেলেছ, তাই তা তুমি মেরামত করতে দিয়েছ। তাতে আমরা ভেবে দেখবার সময় পাবো।" তো তার নির্দেশ মতো মেয়েটা এটা বলল ওর বান্ধবীকে যে ওটাতে একটু সমস্যা হয়েছে, মেরামত করে দিবে। ১ সপ্তাহ শেষ হওয়ায় তারা সব আশা ত্যাগ করল। বয়সে ৫ বছরের বড় লুইসেল ঘোষণা করল, "ওই জড়োয়া গহনা ফেরত দেওয়ার ব্যবস্থা আমাদের করতে হবে।" পরদিন যেই বাক্সটা ছিল, তার ভিতরে যে স্বর্ণকারের নাম ছিল, তার কাছে তারা সেটা নিয়ে গেল। সে তার খাতাপত্র ঘেঁটে বলল, "মাদাম, ওই হারখানা আমি বিক্রি করিনি। আমি শুধু বাক্সটা দিয়েছিলাম।" তারপর তারা সেই হারটির মতো হার খোঁজ করার জন্য তাদের স্মৃতির উপর নির্ভর করে এক স্বর্ণকার থেকে অন্য স্বর্ণকারের কাছে যেতে থাকে। দুজনেরই শরীর বিরক্তি ও উদ্বেগে খারাপ হয়ে গেছে। প্যালেস রয়েলে তারা এমন এক হীরার কণ্ঠহার দেখল, সেটা ঠিক তাদের হারানো হারের মতো। তার দাম ৪০,০০০ ফ্রা। ৩৬,০০০ ফ্রাতে তারা তা পেতে পারে। ৩ দিন যেন ওটা বিক্রি না করে সেজন্য তারা স্বর্ণকারকে বিশেষভাবে অনুরোধ করল। কত ৩৬,০০০ ফ্রা। ঠিক আছে? তারা আরো ব্যবস্থা করল যে যদি ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে ওই হারটি খুঁজে পাওয়া যায়, তারা এটা ফেরত দিলে ৩৪,০০০ ফ্রা ফেরত নিতে পারবে। মানে কল্পনা করতে পারতেছো যেখানে ওরা ৪০০ ফ্রা জোগাড় করতে ওদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, সেখানে এখন মানে ৩৪,০০০ ফ্রা ফেরত নিবে বা ওরা কি বলছে ৩৬,০০০ ফ্রা দিয়ে কিনবে। তাহলে কত বড় প্রেশার ওদের উপর। লুইসেলের কাছে তার বাবার মৃত্যুর পরে প্রাপ্ত ১৮,০০০ ফ্রা ছিল। বাকিটা সে ধার করল। মাদাম লুইসেল যখন জড়োয়া গহনা মাদাম ফোরস্টিয়ারকে ফেরত দিতে গেল, তখন শেষোক্ত মেয়েটি নির্জীব কণ্ঠে বলল, "ওটা আরো আগে তোমায় ফেরত দেওয়া উচিত ছিল, কারণ তা আমারও দরকার হতে পারে।" তার বান্ধবী সেই ভয় করেছিল। তেমনভাবে সে গহনার বাক্সটি খুলল না। যদি বদলে দেওয়া হয়েছে সে টের পেত, সে কি মনে করত? সে কি বলত? সে কি তাকে অপহারক ভাবত? তো এবার মাদাম লুইসেল দারিদ্র্যের জীবনের ভয়াবহতা বুঝতে পারে। কারণ এই যে এত বড় ধার দেনা করেছে, এখন এই ধার দেনা তো শোধ করতে হবে। সে তার নিজের কাজ সম্পূর্ণ সাহসের সঙ্গেই করে যায়। ওই দুঃখজনক দেনা শোধ করা প্রয়োজন। সে তা দেবে। দাসীকে তারা বিদায় করে দিল। তারা তাদের বাসা পরিবর্তন করলো। নিচু ছাদের কয়েকটি কামরা তারা ভাড়া করলো। ঘরকন্নার কঠিন সব কাজ ও রান্নাঘরের বিরক্তিকর কাজকর্ম সে শিখে নিল। তার গোলাপি নখ দিয়ে সে বাসন ধোয়, তৈলাক্ত পাত্র, ঝোল রাঁধার কড়াই মাজে, ময়লা কাপড়-চোপড়, সেমিজ, বাসন মোছার গামছা সে পরিষ্কার করে দড়িতে শুকাতে দেয়। রোজ সকালে সে সেমিজ এটা একটা জামার কথা বলছে। রোজ সকালে সে আবর্জনা নিয়ে রাস্তায় ফেলে। সিঁড়ির প্রত্যেক ধাপে শ্বাস নেবার জন্য থেমে থেমে সে জল তোলে। সাধারণ পরিবারের মেয়ের মতো পোশাক পরে সে হাতে ঝুড়ি নিয়ে মুদি, কসাই ও ফলের দোকানে যায় এবং তার দুঃখের পয়সার একটির জন্য পর্যন্ত দর কষাকষি করে। প্রত্যেক মাসেই সময় চেয়ে কিছু দলিল বদল করতে হয়, কাউকে কিছু শোধ দিতে হয়। তার স্বামীও সন্ধ্যাবেলা কাজ করে। সে কয়েকজন ব্যবসায়ীর হিসাবের খাতা ঠিক করে। রাত্রে ১ পাতা ৫ তাও হিসেবে সে প্রায় লেখা নকল করে। এইটা হচ্ছে তোমার রাত্রে ১ পাতা ৫ সাও হিসেবে সে প্রায় লেখা নকল করে। এটা হচ্ছে একটা মুদ্রার কথা বলছে। এরকম জীবন ১০ বছর ধরে চলল। ১০ বছরের শেষে তারা সবকিছু মহাজনের সুদসহ প্রাপ্য নিয়ে সব ক্ষতিপূরণ করে ফেলতে পারে। তাছাড়া কিছু তাদের সঞ্চয় হলো। মাদাম লুইসেলকে দেখলে এখন বয়স্কা বলে মনে হয়। সে এখন গরিব গৃহস্থ ঘরের শক্ত কর্মঠ অমার্জিত মেয়ের মতো হয়ে গেছে। তার চুল অবিন্যস্ত, ঘাঘরা একপাশে মোচড়ানো, এ হাতগুলো লাল। সে চড়া গলায় কথা বলে এবং বড় বড় কলসিতে জল এনে মেঝে ধোয়। কিন্তু কখনো তার স্বামী যখন আপিসে থাকে জানালার ধারে বসে
বিগত দিনের সেই সান্ধ্য অনুষ্ঠান ও সেই বল নাচে তাকে এত সুন্দর দেখাচ্ছিল, ও এমন অতিরিক্ত প্রশংসা পেয়েছিল, তার কথা সে ভাবে। যদি সে গলার সেই হারখানা না হারাতো, তাহলে কেমন হতো? কে জানে? কে বলতে পারে? কি অনন্য সাধারণ এই জীবন, আর তার মধ্যে কত বৈচিত্র্য! সামান্য একটি বস্তুতে কি করে একজন ধ্বংস হয়ে যেতে আবার বাঁচতেও পারে। এক রবিবারে সারা সপ্তাহের নানা দুশ্চিন্তা মন থেকে দূর করার জন্য সে যখন চাম্পস এলিসিসে ঘুরে বেড়াচ্ছিল, হঠাৎ একটি শিশু নিয়ে ভ্রমণরতা একজন মেয়ে তার চোখে পড়ল। সে হলো মাদাম ফোর্স্টিয়ার। সে এখনো যুবতী। ওই তার বান্ধবীকে দেখলো, সুন্দরী ও আকর্ষণীয়। দেখে মাদাম লুইসেলের মন খারাপ হয়ে গেল। সে কি ওই মেয়েটির সঙ্গে কথা বলবে? হ্যাঁ, অবশ্যই বলবে। তাকে যখন সব শোধ করা হয়েছে, তখন সবকিছু খুলে সে বলবে, কেন বলবে না? সে মেয়েটির কাছে এগিয়ে গিয়ে বলল, সুপ্রভাত জেনি। তার বন্ধু তাকে চিনতে পারল না। এক সাধারণ মানুষ তাকে এমন অন্তরঙ্গভাবে সম্বোধন করায় সে অবাক হল। সে বিব্রতভাবে বলল, কিন্তু মাদাম, আপনাকে তো চিনলাম না। বোধহয় বোধহয় আপনার ভুল হয়েছে। না, আমি মাতিলদা লইসা। তার বান্ধবী বিস্ময়ে চেঁচিয়ে উঠে বলল, হায় আমার বেচারি মাতিলদা, এমনভাবে কি করে তুমি বদলে গেলে? হ্যাঁ, তোমার সঙ্গে দেখা হবার পর থেকে আমার দুর্দিন যাচ্ছে। বেশ কিছু দুঃখের দিন গেছে। আর সেটা হয়েছে শুধু তোমার জন্য। আমার জন্য? তা কি করে হলো? সেই যে কমিশনারের বল নাচের দিন তুমি আমাকে তোমার হীরার হার পরতে দিয়েছিলে, মনে পড়ে? হ্যাঁ, বেশ মনে আছে। কথা হচ্ছে, সেখানে আমি হারিয়ে ফেলেছিলাম। কি বলছো তুমি? কি করে তা তুমি আমায় ফেরত দিয়েছিলে? ঠিক সেখানার মতো একটি তোমাকে আমি ফেরত দিয়েছিলাম। তার দাম দিতে ১০ বছর লেগেছে। তুমি বুঝতেই পারো, আমাদের মতো লোক যাদের কিছুই ছিল না, তাদের পক্ষে তা সহজ ছিল না। কিন্তু তা শেষ হয়েছে, এবং সেজন্য এখন আমি ভালোভাবেই নিশ্চিন্ত হয়েছি। মাদাম ফোর্সিয়ার তাকে কথার মাঝপথে থামিয়ে বলল, তুমি বলছো যে আমারটা ফিরিয়ে দেবার জন্য তুমি একখানা হীরার হার কিনেছিলে? হ্যাঁ, তা তুমি খেয়াল করোনি ওই দুটি একরকম ছিল? বলে সে গর্বের ভাবে ও সরল আনন্দে একটু হাসল। দেখে মাদাম ফোর্সিয়ারের মনে খুব লাগলো। সে তার দুটি হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, হায় আমার বেচারি মাতিলদা, আমারটি ছিল নকল। তার দাম ৫০০ ফ্রার বেশি হবে না। দেখো, এই গল্পের মূল কথা যদি আমি এক বাক্যে বলি, তা হলো, মানুষ যখন নিজের অবস্থানকে ঘৃণা করে এবং তার কাছে যেটা নেই সেটা নিয়ে সে বেশি কনসার্ন থাকে, তাহলে যেটা তার কাছে আছে সেটাকেই সে আজীবনের জন্য হারিয়ে ফেলে। 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, স্টিফেন আর কোভির লেখা বই, যেই বইটাকে আমার মতে মনে হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ নন ফিকশন বই। ওই একটা বই পড়লেই মোটামুটি বুঝে যাওয়া যায় মানুষের জীবনে কি করা উচিত, কি করা উচিত না। এখানে তিনি ২ টা সার্কেলের কথা বলেছেন। একটা হচ্ছে সার্কেল অফ কনসার্ন, আরেকটা হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। ২ টা বৃত্ত। সার্কেল অফ কনসার্ন হচ্ছে তোমার জীবনের সেই ঘটনাগুলো যেগুলোর উপর সরাসরি তোমার কোনো নিয়ন্ত্রণ নেই। যেমন ধরো, আমার বাসা থেকে শিক্ষক ক্যাম্পাসে আসতে ট্রাফিক জ্যাম পোহাতে হয়। এটার উপর তো আমার সরাসরি নিয়ন্ত্রণ নাই। বা ধরো এই মুহূর্তে ঢাকার বাতাস খুব খারাপ। আমার এটার উপর তো সরাসরি নিয়ন্ত্রণ নাই। বা ধরো বৃষ্টি শুরু হলো। এটার উপর আমার নিয়ন্ত্রণ নাই। কিন্তু সার্কেল অফ ইনফ্লুয়েন্স হচ্ছে যেগুলোর উপর আমার নিয়ন্ত্রণ আছে। শিক্ষা অফিস অনেক দূরে আমার বাসা থেকে, জ্যাম হয়। তাহলে আমি এখানে কাছাকাছি কোথাও এসে বাসা ভাড়া করে থাকি। বা আমি অনেক ভোরে রওনা দেই। এরকম। এটা হচ্ছে সমাধান। এটা হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। মানে যেটাতে আমার হাত আছে। এখন যেটাতে আমার হাত আছে। এখন আমার তাহলে কি করণীয়? আমার যেটা করণীয়, আমি আমার জীবনে যেটা আছে বা যেটাতে আমার করা সম্ভব সেটার প্রতি আমি গুরুত্ব আরোপ করব। যেটা নাই সেটা নিয়ে আমি বা যেটা আমার নিয়ন্ত্রণে নাই সেটা নিয়ে আমি মাথা ঘামাবো না। বাঙালি হচ্ছে এমন একটা জাতি, আমরা সবচেয়ে বেশি মাথা ঘামাই সেই বিষয়গুলো নিয়েই বা কথা বলি সেগুলো নিয়েই যেগুলোর উপর আমাদের হাত নাই। ফলশ্রুতিতে যেগুলোর উপর আমাদের হাত আছে, না, সেই নিয়ন্ত্রণগুলো আমরা হারিয়ে ফেলি। ধরো, তোমার ২ টা যদি বৃত্ত হয়, একটা হচ্ছে এই বৃত্তের এই বিষয়গুলোর উপর তোমার হাত আছে, আরেকটা এই বিষয়গুলোর উপর তোমার হাত নাই। তো যেটাতে হাত নাই এটার উপর যখন তুমি অতিরিক্ত গুরুত্ব আরোপ করো, তখন আস্তে, আস্তে যেই বৃত্তটাতে তোমার হাত আছে ওটা ছোট হতে, 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 হতে এটা চুপসে নাই হয়ে যায়। তখন তুমি শুধু কমপ্লেইনই করতে থাকো।
তোমার দ্বারা আর কিছুই করা সম্ভব হয় না, যেটা আমাদের বাঙালিদের মধ্যে প্রবল ভাবে আমরা দেখতে পাই। আচ্ছা, কনভেন্ট কি? এটা অনেকে প্রশ্ন করবে। কনভেন্ট, আমি এর আগে বলেছিলাম যে ক্লাসমেট, কোথাকার ক্লাসমেট? এটা হচ্ছে খ্রিস্টান মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুল, এবং ওইটাকেই বলা হয় কনভেন্ট। মাসিয়ে কি? এটা হচ্ছে ফ্রান্সে পুরুষদের, মসিয়ের মিস্টার আর কি, মিস্টার যেভাবে বলি আমরা এরকম। মাদাম হচ্ছে মহিলাদেরকে বলে, মিসেস বা মিস এটার মতো। প্রা, এটা হচ্ছে ফরাসি মুদ্রার নাম, এটা 2002 সাল পর্যন্ত প্রচলিত ছিল, এখন তো সেখানে ইউরো। বল ড্যান্স কি? এটা হলো বিনোদনমূলক সামাজিক নৃত্যানুষ্ঠান, ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর বহু দেশে এই নৃত্যটা প্রচলিত রয়েছে। আহ তারপরে প্যারি, এটা হচ্ছে প্যারিসের ফরাসি নাম, ঠিক আছে। প্যালেস রয়্যাল মানে কি? রাজকীয় প্রাসাদ। তো এই ছিল আমাদের আজকের গল্প। এবারে আমি একটু সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করাবো, বা এইচডব্লিউ দিব। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। আমি এখন আগে একটু সৃজনশীল প্রশ্নটা এখানে উঠিয়ে রাখি। হ্যাঁ, এবার আমি একটু একটা রিজুম করছি, তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে করো। আর তোমরা কেউ ক্লাস থেকে যেও না, আমি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের একটু ডিসকাস করে আমি একটা এইচডব্লিউ দিব, এরপরে তোমরা ক্লাস থেকে লিভ করো। আমি চ্যাটটা রিজুম করেছি, তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। নামাজের বিরতি, ঠিক আছে, আমি এখনই ছেড়ে দিচ্ছি। এটাই মানে ভালো হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, আমি আর কারো প্রশ্ন, হ্যাঁ ঠিক আছে, ওকে। সো এটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে, তোমরা এটা লিখে ছবি তুলে গ্রুপে পোস্ট করবা। তোমরা এটার উত্তর দেওয়া আছে, সেটা প্রথমে দেখবা না, সেটা দেখবা পরে। তো আমি আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি, তোমরা কোনটা কতটুকু লিখবা। এটা যেহেতু 1 নম্বর, এটা লিখবা 1 লাইন। এটা যেহেতু 2 নম্বর, এটা লিখবা 2 প্যারা। আর আমি যদি পৃষ্ঠার হিসাবে বলি তাহলে এটা লিখবা কতটুকু? এটা লিখবা আধা পৃষ্ঠা। এটা তুমি লিখবা 3 প্যারা। এক পৃষ্ঠা। এটা লিখবা তুমি 4 প্যারা এবং 1.5 পৃষ্ঠা। সো তোমরা এগুলো লিখে গ্রুপে পোস্ট করবা। 19 মিনিট সময় তোমরা নিবা লিখতে, এর বেশি সময় তোমরা নিবা না। কতক্ষণ নিবা? 19 মিনিট। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ তোমাদের সঙ্গে আবার দেখা হবে শীঘ্রই কোনো ক্লাসে। কোন গ্রুপে পোস্ট করবা, মানে তোমাদের যে গ্রুপ সেটাতে পোস্ট করবা। পোল আমি আলাদা করে দিলাম না, 3টা অবজেক্টিভ আছে, তোমরা একটু দেখে নিও। ইনশাল্লাহ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গ্রুপে পোস্ট করে দিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে আবার শীঘ্রই। বহির্বাসন হচ্ছে ড্রেস, ড্রেসের কথা এখানে তিনি বলছেন। কেউ বইয়ের কথা বলেছে অন্য বই, বাদশা নামদার পড়ো, হুমায়ুন আহমেদের যাযাবরের দৃষ্টিপাত পড়ো। এই তো, ঠিক আছে, ওকে, শেষ করে দিচ্ছি ক্লাস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।